দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। প্রফেসর AKM মাজহারুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ এন্থ্রোপোলজি, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই সাথে আছেন মুশফিকুল ফজল আনসারি, এক্সিকিউটিভ এডিটর, সাউথ এশিয়া পার্সপেক্টিভ। আমাদের সাথে আছেন জুলকারনাইন শায়ের খান, একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা সহজ বাংলায় যেটিকে আমরা গুম বলতে পারি। আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। আমি জুলকারনাইন স্যার আপনার কাছ থেকে শুনতে চাই, আয়নাঘর সহ ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আপনারা অনেক কাজ করেছেন এবং অনেক তথ্য নিশ্চয়ই আপনাদের কাছে আছে। আমি প্রথমে জানতে চাইব আপনার কাছে, এই যে আন্তর্জাতিক কনভেনশনে ডক্টর ইউনূসের স্বাক্ষর করা, এর তাৎপর্য কি আসলে? ইন রিয়েল টার্ম অন দ্য গ্রাউন্ড এর কোনো ভূমিকা থাকবে কিনা? এর ভূমিকা এখন যদি আপনারা মনে করেন, যদি একটা বাংলাদেশে এখন ভবিষ্যতে যে সরকার আসবে অথবা বর্তমানে যে সরকার রয়েছে, এর মানে হচ্ছে আপনি একটা ম্যান্ডেট সাইন করলেন, যে ম্যান্ডেট আপনাকে আন্তর্জাতিকভাবে বাধ্য করবে যে আপনি এ ধরনের রাষ্ট্রীয় মদদে কোনো ধরনের গুমের কার্যকলাপে লিপ্ত হবেন না। আপনার রাষ্ট্র অথবা রাষ্ট্রের কোনো কর্মকর্তারা অথবা কোনো সংস্থা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না। এবং আশ্চর্য করার বিষয় হচ্ছে 2024 সাল পর্যন্ত এটা এখনো করা হয় নাই। কেন? এটার জন্য কেন একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হলো? এর মানে অতীতে যারা ছিলেন তাদের ইন্টেনশনটা ছিল যে তারা এরকম করে অপব্যবহার করবে, মানুষকে গুম করবে, অপহরণ করবে। তো ভবিষ্যতের জন্য এখন আসলে ভবিষ্যতে যে যারাই আসবেন ক্ষমতাতে আপনার ভোটের মাধ্যমে, তাদেরকে অফকোর্স দে হ্যাভ টু অ্যাডহিয়ার ইট। এটাকে ফলো না করলে দে উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস। আর মানবাধিকার সূচকেও হয়তো এ কারণে আমাদের কিছু উন্নতি হতে পারে, কিন্তু এটা এসব নির্ভর করবে যারা এতদিন এই সমস্ত গুম খুনের মতো ভয়াবহ রকম অপরাধের সাথে যুক্ত ছিলেন। আমরা দেখেছি যে আমাদের যে গুমের একটা সংস্কার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে একটা সংস্কার তৈরি হয়েছিল বাংলাদেশে, যে আপনি ভিন্ন মতাদর্শের লোক হলেই আপনি কার্টুন লেখেন অথবা একটা কমেন্ট করেন অথবা একটা আর্টিকেল লিখেন, জার্নালিস্ট হন, রাজনৈতিক দলের কর্মী হন, আপনি ভিন্ন মতের কর্মী অথবা আপনাকে যদি কেউ থ্রেট হিসেবে মনে করে, আপনাকে নিয়ে গিয়ে কোথাও আটকে রাখা হলো দিনের পর দিন, আপনার পরিবার জানে না আপনি কোথায় আছেন। আমরা রিসেন্টলি দেখলাম যে কয়েকজন সদস্য অলরেডি বের হয়ে আসেন, কয়েকজন গুমের শিকার ব্যক্তি কিছুদিন আগে আয়নাঘর থেকে বের হয়ে আসছেন। এবং এটা খুবই খুবই পৈশাচিক আসলে। আমরা যখন এটা নিয়ে কাজ করি, আমি আমার কলিগ তাসলিম খলিল, আমরা যখন একসাথে কাজ করতেছিলাম আয়নাঘর নিয়ে, আমার এমনও সময় গেছে আমি নিজেই আমার এই বিভৎসটা দেখে আই কুড নট টেক ইট এনি মোর আর কি। যেটা এতটা প্যাথেটিক যে আপনি একটা মানুষকে ধরেন, নিজেকে চিন্তা করেন যে একটা ছোট রুমের মধ্যে আপনাকে আটকা রাখা হয়েছে, আপনি জানেন না যে কখন কয়টা বাজতেছে, কখন দিন যাচ্ছে, কখন দিন হচ্ছে। এবং আমরা জানতাম যে আরমানের কি হচ্ছে অথবা ব্রিগেডিয়ার আজমের কি হচ্ছে, মাইকেল চাকমার কি হচ্ছে, এবং ওখানে আরো কয়েকজন ছিলেন। বাট কিছু বলার ছিল না, কোথাও আমরা কিছু বলতে পারতেছিলাম না, বিকজ ওটা তো আমাদের কাছে তখন প্রমাণ করার কোনো উপায় নাই বেসিক্যালি, তাই না? সো প্রমাণ করার উপায় থাকলে হয়তো আমরা তখন বলতে পারতাম। কিন্তু এই যে একটা মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রী, তার কার্যালয় থেকে 5 কিলোমিটারও দূরে হবে না ওই এলাকাটা, দেশের সেনা প্রধানের অফিস থেকে 3 কিলোমিটারও দূরে হবে না আপনি ডিজিএফ হেডকোয়ার্টার ভিতরে যেখানে আয়নাঘরটা ছিল। এবং এরকম আরো অসংখ্য গুমের জায়গা আছে। আয়নাঘরটাকে আসলে আমার মনে হয় বলা, ওটাকে ওই স্পেসিফিক জায়গাটাকে আয়নাঘর বলা হইতো। এবং অন্যান্য এখন যেহেতু ওইটাকে আয়নাঘর বলা হয়, গুলাকে এখন অনেক আয়নাঘর বলছেন। এরকম র্যাবের কাছেও ছিল, র্যাবের কাছে আছে এখনো, এনএসআই এর কাছেও এরকম বেশ কয়েকটা সেফ হাউসের মতো আছে। তারাও লোকজন এনে এনে রাখতো একটা একটা সময়। সো এগুলো আসলে বন্ধ করতে হবে। হ্যাঁ, এগুলা 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 আপনি একটা সভ্য দেশে আপনি গণতন্ত্রের চর্চা করেন, এরকম রাষ্ট্রে এরকম ব্ল্যাক সাইট আপনি রাখতে পারেন না, যেখানে আপনি নিয়ে গিয়ে লোকজনদেরকে ধরে অত্যাচার করবেন, আটকায় রাখবেন। এবং এই যে মানুষগুলোর জীবন থেকে এতগুলো বছর চলে গেল, এর ক্ষতিপূরণ তো রাষ্ট্রকে দিতে হবে। এখন তখন ক্ষমতা যারা ছিলেন বিভিন্ন পদবিতে, যেমন ডিজিএফ এর যারা তখন তৎকালীন প্রধান ছিলেন, সিটিএব এর যারা প্রধান ছিলেন, যে সমস্ত লোক এই কমান্ড প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, এদের প্রত্যেককে এর জন্য বিচারের কাঠ করে আসলে দাঁড় করাতে হবে। আপনি যদি একটা এক্সাম্পলের পানিশমেন্ট সেট করতে না পারেন, তাহলে তাহলে এটা হবে না আর কি। কারণ এই যে লোকগুলোর জীবন থেকে যতগুলো বছর হারালো, পরিবারের সাথে সময় হারালো, তাদের যে মানসিক যে ক্ষতিটা হলো, এটা আপনি কিভাবে মেক আপ করবেন?
এটা তো অর্থাৎ আপনাকে আপনি মেক আপ বলতে করতে চাচ্ছেন হবে। যে যারাই সরকারে আসবেন, ইমপ্লিমেন্টেশন কিংবা এই সনদে স্বাক্ষর করার বাস্তব অবস্থা তারাই নির্ধারণ করতে পারবেন। তাদের পরবর্তী সরকারে যারা আসবেন, গণতান্ত্রিক সরকারে যারা আসবেন, তাদের কার্যক্রমের উপরে এটি ডিপেন্ড করবে যে আসলে এই সনদের কার্যকারিতা। তবে আমরা না, যখন এই এখন বিষয়ে কথা আপনি বলছি, আপনি যেমন ধরেন ভিয়েনা কনভেনশনে যেমন আপনি আপনি সাইন করে আসছেন, ভিয়েনা কনভেনশনে এখন সাইন করে আসার ফলে আপনাকে ভিয়েনা কনভেনশন ফলো করতে হবে। জি আপনি যখন এরকম গুমের সনদে আপনার দেশে এরকম পার্টিসিপেটরি হবে না এ ধরনের এনফোর্সেস অ্যাপিয়ারেন্স, আপনি যখন এরকম একটা সনদে সাইন করলেন, আপনাকে তখন এনশিওর করতে হবে যে আপনার দেশের কোনো বাহিনী এই ধরনের কোনো গুমের মতো কাজে অংশগ্রহণ করতে হবে না। সো এই সমস্ত কারণে আপনার বাহিনীগুলো তো রিফর্ম করতে হবে। বাহিনীগুলোর যে সদস্য আছে তাদের মধ্যেও একটা রিফর্মেশন আনতে হবে, তাদের মানসিক যে পরিবর্তন প্রয়োজন সেটাও আনতে হবে। যে একটা সামরিক বাহিনী অথবা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের মধ্যে এই যে আপনার ফোর্স প্রয়োগ করার, কাউকে ধরে নিয়ে গিয়ে মাইট দেওয়ার অথবা আপনার গুম করে ফেলার, পেটানোর যে প্রবণতা, এগুলা কমাতে হবে। কারণ কমাতে হবে। এবং কোনো আমরা যখন এই সাইনটি যখন হয়েছে আজকে 29 তারিখ, গতকালকে আমি আপনার সোশ্যাল মিডিয়ার একটি সূত্র থেকেই বলছি, গতকালকেই একজন পুলিশ অফিসার তার স্ত্রী জি তার স্ত্রী একটি আবেদন করেছেন অথবা একটি অ্যাপ্লিকেশন করেছেন, সম্ভবত একটি জিডি আকারে অ্যাপ্লিকেশন করেছেন। সেই তার হাজব্যান্ড, তার স্বামী একজন পুলিশ অফিসার এবং তিনি গত কয়েকদিন ধরে নিখোঁজ। এবং এর রাইট পরদিনই একজন পুলিশ অফিসার কিন্তু নিখোঁজ, এবং এর পরদিনই রাইট। আমরা এই গুমের আন্তর্জাতিক সনদে আমরা সাইন করলাম। এখন আপনি আপনি যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি আমি বেশ ভালো করে জানি, এবং আমার মনে হয় সেই যে পুলিশ অফিসার নিখোঁজ তাকে অলরেডি পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে, এবং তিনি খুব সম্ভবত এখন জয়েন্ট টাস্ক ফোর্স সেল, যেটা আপনার যৌথ বাহিনীর, যেটা আপনার পুলিশ লাইক আপনার অপারেট করে থাকে, যৌথ বাহিনী পরিচালিত জয়েন্ট টাস্ক ফোর্স সেলে সম্ভবত উনি এখন আছেন। কারণ অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই সেন্সিটিভ একটা ইনসিডেন্ট এই যে ঘটেছে জয়েন্ট গত টাস্ক 13ই। ফোর্স সেলে যিনি আছেন বা এর আগে যারা ছিলেন, উইদাউট নোটিফিকেশন বা পরিবারকে না জানিয়ে বা হ্যাঁ, প্রক্রিয়া আইনের তাই প্রক্রিয়ার করা মধ্য হতো। দিয়ে না রেখে তাকে আলাদা করে রাখা, এটি কি গুম হিসেবে গণ্য হবে নাকি ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটি আমরা বলছি এই যদি যদি কেউ না জানে, জি যদি কেউ না জানে যে ওই ব্যক্তিটা কোথায় আছেন, তাহলে অবশ্যই সেটা আপনার এনফোর্সেস অ্যাপিয়ারেন্স হিসেবে গণ্য হবে। আপনি তো কাউকে 24 ঘন্টার বেশি আপনি যদি আপনি কাউকে রাখেন, আপনাকে তো তাকে অ্যারেস্ট দেখাতে হবে। জি অথবা যদি কাউকে আপনি হঠাৎ করে রাস্তা থেকে পিক আপ করেন, আপনি তো এটা করতে পারেন না। এটা তো আপনাকে রাষ্ট্র অথবা আইন তো আপনাকে এটা করার অনুমতি দেয় না। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মুশফিকুল ফজল আনসারী আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো, আপনি তখন এই যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আমরা দেখেছি, বাংলাদেশ দেখেছি, আমরা যুক্তরাজ্য থেকেও আপনি দেখেছি, আপনি প্রচুর প্রশ্ন করতেন, স্পেশালি হোয়াইট হাউসে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বাংলাদেশ নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সংবাদ হয়েছে। এখন আমরা এও জানি যে এই র্যাবের যে কার্যক্রম ছিল, বিশেষ করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা এই যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল। এবং এই স্যাংশনের পরবর্তীতে আমরা দেখেছি আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অলমোস্ট জিরোতে চলে আসছিল, অন্তত র্যাবের দ্বারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আজকে সাইন করেছে, এই এতদিন ধরে যারা নিখোঁজ হয়েছেন কিংবা যারা গুমের শিকার হয়েছেন, তাদের এই সাইনের কার্যকারিতা তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে কিনা, কিংবা ইউনূস সরকারের এই যারা হারিয়ে গিয়েছেন এতদিন ধরে কিংবা গুমের শিকার হয়েছেন, নিখোঁজের শিকার হয়েছেন, সেই পরিবারগুলির কাছে ডক্টর ইউনূসের দায়বদ্ধতা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেটি এই প্রটোকল সম্পর্কে বা এই প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, যে সনদের কথা আপনি বলছিলেন, জুলকারনাইন স্যার সেটা বলছিলেন সুন্দর করে, এটি 2010 সালে এটি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এটা অ্যাডপ্ট করা হয়, এবং এই পর্যন্ত প্রায় 76টি রাষ্ট্র এটাতে সিগনেচার করেছে। এবং এটি একটি এই রাষ্ট্রকে এজ এ হোল কান্ট্রিকে জবাবদিহিতার মধ্যে আনা, যাতে কোনো মানুষ, যেটি বললেন যে তার গুমের শিকার না হয়, খুনের শিকার না হয়, তাকে তুলে নিয়ে যাতে তাকে হত্যা করে ফেলা না হয়, অল অফ এ সাডেন সে যাতে হারিয়ে না যায়। তো এটি অবশ্যই, এবং এটার এই গুমের বিরুদ্ধে আপনি যেটি বললেন যে 2021 সালের 10 ডিসেম্বর যে র্যাবের বিরুদ্ধে এবং তার টপ 6 অফিসিয়ালসের বিরুদ্ধে স্যাংশন আরোপ করে, এবং এটি শুরু হয় কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমলে। আপনাদের মনে থাকবার কথা 2020 সালে প্রায় 22 জন বাইপার্টিজান সিনেটর, বোথ দি পার্টিজ, বোথ দি আইলস,
আপনার রিপাবলিকান এবং ডেমোক্রেট তারা মাইক পম্পেওকে একটা চিঠি লিখে এই ব্র্যাবকে স্যাংশনের আওতায় আনা ক্যাটাগরিক্যালি বলেন, তখন থেকেই শুরু হয়। এবং আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে সর্বশেষ, যদিও এর সংখ্যাটা অনেক বেশি, বাট হিউম্যান রাইটস ওয়াচের তথ্যটাকে সবাই কোট করেন এবং ইন্টারন্যাশনাল আপনার যখন র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয় 600টি মতো গুম, তখন তারা তালিকাভুক্ত করেন 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত। তো যারা হারিয়ে গিয়েছে তাদেরকে তো অনেককে আমরা জানি যে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং তাদেরকে গুম করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। কাউকে কাউকে তারা বাঁচিয়ে রেখেছে এবং আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছেন, কিন্তু অসংখ্য মানুষ। তো তাদের প্রফেসর ইউনূসের এটাই হলো মূল, মানে তার সরকারের যে দৃঢ় মনোভাব, তিনি যে মানে কেবল বলার ক্ষেত্রে বলা তা না। আপনি দেখবেন যে জাতিসংঘকে ইনভলভ করা, কোনো মেম্বার স্টেট কিন্তু সহজে জাতিসংঘকে ইনভলভ করতে চায় না তার ট্রান্সপারেন্সি, তার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য। কিন্তু তারা গুমের ক্ষেত্রে শুধু নয়, বাংলাদেশে যে সর্বশেষ যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে সেটার জন্য তারা জাতিসংঘকে ইনভলভ করেছে। এবং জাতিসংঘ তখনই ইনভলভ হতে পারে, কারণ এটা তো একটা ক্লাব, একটা সংগঠন, যখন একটি সদস্য রাষ্ট্র যখন তাকে ইনভাইট করবে। তো সেটি তার হলো দৃঢ় মনোভাবেরই বহিঃপ্রকাশ, তিনি যে সিগনেচার করেছেন। এবং বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো, প্রফেসর ইউনূসের মতো একজন মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা পেয়েছি। তো তার টিম মেম্বাররা কেমন সেটা নিয়ে আলোচনা হতে পারে, বাট প্রফেসর ইউনূস যার গ্লোবালি তিনি একজন রেপুটেড পারসন, তার যে 3-0 যে অ্যাম্বিশন, সারা দুনিয়াতে এটি আলোচনা হচ্ছে, জিরো এমিশনস, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, সারা দুনিয়াতে এটা কিন্তু রোল মডেল হিসেবে নিয়েছে। তো এই প্রফেসর ইউনূসকে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রীয় এই ট্রানজিশনে, বিশেষ করে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য, বাংলাদেশে গণতন্ত্র তো নাই, গণতন্ত্রের প্রত্যাবর্তন করতে হবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। তো সেটির কাস্টেডিয়ান হিসেবে, সেটির রক্ষক হিসেবে প্রফেসর ইউনূস একজন যথোপযুক্ত ব্যক্তি। কিন্তু তার রেসের সাথে অন্যরা ঠিক মতো রেস করতে পারছেন কিনা, তাল মেলাতে পারছেন কিনা, সেটা একটা আলোচনা। কিন্তু তিনি তার যে কমিটমেন্ট, আপনি যে প্রশ্নটি করলেন, গুমের ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ভিত শক্তিশালীর ক্ষেত্রে বলেন, কানেক্টিভিটির ক্ষেত্রে বলেন, ফরেন পলিসির ক্ষেত্রে বলেন, তিনি একজন ইউনিক। আমার মনে হয় তিনি তার সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনি বলছিলেন যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কথা আপনি বলছিলেন। বিএনপির মহাসচিবের সাথে বা বিএনপির নেতৃবৃন্দের সাথে আজকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হয়েছে এবং বিএনপি বারবার দাবি করছেন যে একটি রোডম্যাপ দেওয়ার জন্য, নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য। আমরা দেখেছি যে জামাতে ইসলামী 5 আগস্টের পর তারা অত্যন্ত দৃশ্যমান এবং একই সাথে হিউম্যানিটেরিয়ান কার্যক্রমে তাদের কার্যক্রম তারা আরও বিস্তৃত করেছেন এবং তারা প্রশংসাও পাচ্ছেন। আমরা দেখেছি যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন জিকির না তুলতে। এখন রাজনীতিবিদদের মধ্যে অবশ্যই তাদের মধ্যে মতের বিরোধ থাকবে, কিন্তু এখন নির্বাচন করা এবং নির্বাচনের জন্য আরও যথেষ্ট সময় দেয়া, এই যে স্পষ্ট পার্থক্য বর্তমানে একটি দুটি রাজনৈতিক দলের মধ্যে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের প্রাধান্য কি হতে পারে বলে আপনি মনে করেন? না, প্রথমত হলো ডক্টর ইউনূসকে আমি যতটুকু চিনি, মানে উনি ক্ষমতা ধরে রাখার মতো মানুষ না, বা ক্ষমতার প্রতি ওনার লোভ বিন্দু মাত্র নেই। মানে উনি যেমন 2007 সালে কিন্তু ওনাকে সরকার প্রধান হিসেবে অফার করেছিল, তখন আর্মিরা অফার করেছিল, উনি কিন্তু সেটি নেননি আর্মিদের। কিন্তু এর পরবর্তীতে যখন ছাত্ররা সবাই তাকে গার্জিয়ান হিসেবে দেখতে চাইলো, উনি কিন্তু প্রথমে খুব একটা সম্মত ছিলেন না, আমি অন রেকর্ড বলতে পারি, যেটি নিয়ে আমার আলোচনা হয়েছে। তো পরবর্তীতে কিন্তু তিনি এই মানুষের কথা ভেবে, ছাত্রদের কথা ভেবে এবং দেশকে, উনি বলেছিলেন এটা একটা লাস্ট চান্স টু বিল্ড দ্য নেশন, আমি তাকে কোট করছি। তো এই চান্স, এই সুযোগটি কিন্তু উনি দিতে চান। এবং তিনি একজন বয়োবৃদ্ধ একটু মানুষ, প্রায় 80 বছরের উপরে তার বয়স। তো তিনি সেরকম মানুষ নন যে, তবে তিনি যেটা হলো যে বিএনপি কিন্তু এই দাবিটা কিন্তু আজকে করছে না, দীর্ঘ 15টি বছর যাবৎ বিএনপি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা দাবি তুলছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা নানা ধরনের কার্যক্রম তারা চালিয়েছে। কিন্তু এটা হয়তো এই দাবিটি বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো চূড়ান্ত রূপ পরিগ্রহ করেন। কিন্তু এই দাবিটি মানে সর্বত্রই সবসময় 15 বছর যাবৎ, যখনই বাংলাদেশ এই ভোটের অধিকার বঞ্চিত হয়েছে তখন থেকেই।
এবং এখনো তারা এই দাবিটি করছে যে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, এটা তারা করতেই পারে দেশের প্রধান বড় রাজনৈতিক দল, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া ক্ষমতা এবং বাংলাদেশ পরিচালনা, এটা যদি আপনি বিশ্বাস করেন গণতন্ত্রের মূল উপকরণই হচ্ছে নির্বাচন, সেটি তারা বলতে পারেন। তবে আমার ব্যক্তিগত যেটা মত সেটি হচ্ছে যে আপনার সবকিছু সেখানে মানে নষ্ট হয়ে গিয়েছে, একদম পচে গলে একাকার হয়ে গিয়েছে, যেটি প্রফেসর ইউনূস বলেছেন। কোনো ইনস্টিটিউশন বলতে কিছু নাই। অ্যান্টি কারাপশন বলেন, নির্বাচন কমিশন বলেন, এডুকেশন বলেন, স্পোর্টস অঙ্গন বলেন, কালচার বলেন, সবকিছু যেখানে মানে পলিটিসাইজের চূড়ান্ত, মানে সেখানে আর ফেসিজমের শাসন ব্যবস্থা যেটা হয় আর কি, সেই অবস্থা থেকে পরিত্রাণ করতে হলে তাদের এই ইনস্টিটিউশনগুলো তো অ্যাটলিস্ট তাদেরকে ঠিক করতে হবে এই একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে। এবং কনস্টিটিউশন বলতে যেটি আছে সেটা তো একটা পিস অফ পেপার, এটা আমার মতে এটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা শেখ হাসিনার বানানো একটা কনস্টিটিউশনকে দুমড়ে মুচড়ে একাকার করে ফেলেছে। এই প্রশ্নটি আমি করতে চাই যে কনস্টিটিউশন পরিবর্তন কিংবা স্থগিতের প্রশ্ন বারবার আসছে এবং গত 15 বছরের দায় বিশেষ করে বারবার আলোচনায় আসছে, কিন্তু এই কনস্টিটিউশন তো 72 সাল থেকে ধারাবাহিকভাবে 2024 পর্যন্ত এসছে। এখানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক সংযোজন হয়েছে, অনেক বিয়োজন হয়েছে, অনেক স্থগিত হয়েছে, অনেক বাতিল হয়েছে। তো এখন আপনি কনস্টিটিউশন পুরোটাই ফেলে দিবেন নাকি গত 15 বছরের কনস্টিটিউশনাল যে প্রোগ্রেশন সেটিকে আপনি ফেলে দিবেন? প্রথমত হলো আমি কনস্টিটিউশন ছাত্র নই অথবা বিশেষজ্ঞ নই, তবে আমার যেটা কমন সেন্স যেটি বলে যে এই কনস্টিটিউশন সামগ্রিক অর্থে একটি আপডেটেড কনস্টিটিউশন না, আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো কনস্টিটিউশন সেখানে না। এই কনস্টিটিউশনে যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব রয়েছে। এই কনস্টিটিউশনে একজনকে স্বৈরাচার হওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে এবং এই একনায়কতন্ত্রের বিধিবিধান এই কনস্টিটিউশনের মধ্যে আছে। আমি যতটুকু কনস্টিটিউশনটা পড়ে যেটুকু আমি বুঝেছি, কিন্তু যেটি হচ্ছে এই কনস্টিটিউশন শেখ হাসিনা কত তার ইচ্ছা মাফিক সে একটা কাব্য বানিয়েছে। শেখ হাসিনা এটি করেছেন, আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা এটি করেছেন, বেগম খালেদা জিয়া হয়তো এর আগে এটি করেননি, কিংবা শেখ হাসিনা যখন 96 থেকে 2001 পর্যন্ত ছিলেন তখন তিনিও সেটি করেননি। তো এটি কি কনস্টিটিউশনের প্রবলেম না ব্যক্তির প্রবলেম? আমি মাঝারুল ইসলামের কাছে এই জিনিসটা জানতে চাই। যে ব্যক্তি দ্বারা যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে ক্ষমতায় টেকানোর জন্য অথবা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেটা অবশ্যই রেকটিফাই করতে হবে। এবং এই কনস্টিটিউশন আলোকে মানে এই সরকার, কারণ এখানে ডাকটিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, এই আলোকেই কিন্তু এই সরকার কিন্তু কনস্টিটিউশনের ভিতর দিয়ে হয়নি, এটি একটি বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। এবং এই যেটা আমি বলছিলাম যে বিপ্লবের আগে প্রশ্নের উত্তরে যে সব উপদেষ্টারা কি সেই বিপ্লবের স্পিরিটটাকে কি ধারণ করছেন? তারা তো রুটিন কাজ করবার জন্য, এটা কোনো স্বাভাবিক সরকার নয়, এটা একটা স্পেশাল সরকার। সুতরাং এখানে স্পেশাল কাজগুলি করতে হবে, কনস্টিটিউশনকে রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশনকে ঠিক মতো করতে হবে, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদেরকে যে যে ব্যবস্থা প্রয়োজন এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য সেটি তাদেরকে করতে হবে এবং সেই পরিমাণ সময় তাদের থাকা উচিত বলে আমি মনে করি। আমি জনাব মাজহারুল ইসলাম আপনাকে একই প্রশ্ন করতে চাই। কনস্টিটিউশন পরিবর্তনের একটি দাবি এসছে অনেকের কাছ থেকে, বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট, যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট, তারা দাবি করেছেন। এমনকি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তিনিও বলছেন যে আসলে তার একটি দায় আছে, যদি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর 3 মাসের মধ্যে তার নির্বাচন করার কথা। এখন যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং সেই অপরাধে তার ফাঁসিও হতে পারে এবং তিনিও চাইছেন যে কনস্টিটিউশনকে স্থগিত করা হোক। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু কিংবা তার যে পরিষদ, সেই পরিষদ কিন্তু কনস্টিটিউশনের আন্ডারে শপথ নিয়েছেন। এখন আমরা বাংলাদেশ কনস্টিটিউশনাল একটি ক্রাইসিসে পড়ে গেলাম কিনা? ধন্যবাদ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা একটা লিগ্যাল ইন্টারপ্রিটেশনের দাবি রাখে। আমরা লিগ্যাল ডিপার্টমেন্টের লোক নই, সুতরাং মানে বা আইনের ছাত্র নই, কিন্তু আমরা যেটা সাধারণভাবে বলতে পারি যে আজকে আলী রিয়াজ, যিনি বাংলাদেশের বিষয়ে একজন নিবিড় পর্যবেক্ষক এবং কথক সবসময় বলেন এবং লিখেন, উনিও বললেন আজকে যে কনস্টিটিউশন পুনর্লিখন করতে হবে। তো এখন আমরা জানি, আমরা যখন 72 কনস্টিটিউশনটা পেয়েছিলাম সেটাকে বলা হয়েছিল যে একটা খুবই একটা আধুনিক এবং একটা খুবই একটা সুন্দর একটা কনস্টিটিউশন রচনা করা হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন যে সেই কনস্টিটিউশনের যেই ফিলোসফি সেগুলি তো থাকেনি এবং সেই তারপরে যে সমস্ত সরকার এসছে বিভিন্ন সময়ে
সবাই কনস্টিটিউশনটাকে একেবারে কাটাছেঁড়া করে শেষ করে দিয়েছে। এবং বিশেষ করে এই লাস্ট রেজিমটা আমরা দেখলাম যে কনস্টিটিউশন নিজেদের ফেভার করার জন্য কনস্টিটিউশনটাকে কতভাবে তারা অ্যামেন্ড করেছে, কতভাবে তারা সেটাকে পরিবর্তন করেছে। তো এখন রিফর্মের কথা বলেই তো সরকারটা আসলো, এই অন্তর্বর্তীকালীন সরকার। এখানে রিফর্মটাই হচ্ছে মূল এজেন্ডা। সংস্কার করতে হবে, এবং সংস্কার করতে হলে পরে এই সংবিধান থেকেই শুরু করতে হবে, এবং সংবিধান সংস্কার না করলে পরে অনেক কিছুই আসলে তারা বৈধ করতে পারবে না, যেটা আপনি বলছিলেন বা নির্বাচন কমিশনার যিনি বলছিলেন। সুতরাং আমার মনে হয় যে, বা তথা সবারই, যারা আমরা একটু ভাবি, সবারই মনে হয় যে এই সংস্কারের শুরুটা করতে হবে কনস্টিটিউশন দিয়ে, এবং সেটা যত শীঘ্রই সম্ভব করা বাঞ্ছনীয়। কারণ অনেক ধরনের বিষয় আসলে এই সরকারকে আসলে ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জ তাদেরকে নিতে হবে। পাশাপাশি একটা কমিশন করে এই কনস্টিটিউশনটাকে রিফর্ম করা, এবং আমি মনে করি না যে কনস্টিটিউশনকে একদম ফেলে দিতে হবে, কিন্তু কনস্টিটিউশনের প্রচুর জিনিস আপনাকে আনডু এবং ডু করতে হবে, যেগুলি করে একটা কনস্টিটিউশনটাকে রিফর্ম করতে হবে। এবং সেটা একটা বিরাট বড় কাজ, আমি মনে করি একটা পবিত্র দায়িত্ব এই সরকারের, সেটা দিয়েই শুরু করে তারপরে অন্যান্য জিনিসগুলি করতে হবে। তবে আমি মনে করি যে সেইখানে একটা জনগণের বা ছাত্র জনতা তো আন্দোলন করেছে, তাদের তো অবশ্যই নিজস্ব ভাবনা এবং তাদের নিজস্ব একটা কি বলা উচ্চাসা আছে, কিন্তু সাধারণ জনগণেরও একটা বড় উচ্চাসা আছে, এবং সেই উচ্চাসার প্রতিফলনটাও কিন্তু সেখানে প্রতিফলিত হতে হবে। তবেই সংস্কারটা আসলে সবার জন্য একটা গ্রহণযোগ্য সংস্কার হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি জানি জনাব আনসারীকে চলে যেতে হবে, তবে জনাব আনসারী, আপনি যাওয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন। এটি তো প্রকাশ্য যে আপনি আগের সরকারের আওয়ামী লীগ সরকার আপনার বিরুদ্ধেও মামলা দিয়েছিল, এবং সম্ভবত রাষ্ট্রদ্রোহ মামলা ছিল আপনার বিরুদ্ধে। জনাব মুশফিকুল ফজল আনসারী, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি। আপনার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা ছিল নাকি এর থেকেও? আমার বিরুদ্ধে বোধহয় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল, এবং যেদিন মামলা হয়, আমি যদি ভুল না হয়, আপনি সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য সফরে এসছিলেন, কিংবা আপনি সেই জার্নিতে ছিলেন। এখন সেই মামলার পরিস্থিতি কি? আমি ঠিক জানি না। তা আমি দেখেছি যে আমার মামলাটি যখন ফাইনাল চার্জশিট দেয়, একটি মামলা, আমি অন্য মামলার কথা জানি না, তবে ওই ফাইনাল চার্জশিটের সময় আমার নামটি তারা প্রত্যাহার করে নেয়। তখনও আমি এটি বলেছি যে শুধু আমার নাম প্রত্যাহার করলে হবে না, সেখানে এই মামলাতে পপুলার ইউটিউব ব্যক্তিত্ব যে পিনাকি ভট্টাচার্য উনি ছিলেন, এবং আশিক ছিল সেই মামলায়, মফিজুর রহমান আশিক, তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দুজনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, আমার নামটি বাদ দিয়ে। তো তখন এটা এই সরকারের সময়, মানে ওই পলাতক সরকারের সময়, তো সেটির আমি প্রতিবাদ জানিয়েছি যে তারা কেন সবার নামটি কেন বাদ দেয়নি। তো এবং আপনি যেটি বললেন যে আসলে সরকার ভেবেছিল, মানে বাংলাদেশের স্বৈরাচার, যে তারা যা করবে এটি কেউ জানবে না। এবং শেখ হাসিনা তো এটা, ফাহাম আব্দুল সালাম খুব সুন্দর কথা বলেছেন, তাকে কোট করছি, যে এমন কোনো দিন নাই শেখ হাসিনা মিথ্যা কথা বলে নাই, প্রতিদিন মিথ্যা কথা বলতো। এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, একটা সাইকিক, তার কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এরকম একটা, ওই যে আমাদের সিলেটি ভাষায় বলে, পাগলের হাতে দাও দিয়ে দিলে যা অবস্থা হয় আর কি। তো এইরকম একটা উন্মাদ লোকের কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, এবং এই উন্মাদ লোককে ঘিরে রেখে আছে কিছু খয়ের খা লোক। তো সুতরাং সে তো রাষ্ট্র এইভাবেই করবে, এইভাবেই চালাবে। তো তারা মনে করেছিল যে এটা বোধহয় কেউ দেখবে না। আমার বিষয়টি ছিল প্রত্যেকটি ইস্যু, প্রত্যেকটি ইভেন্ট গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেটা জাতিসংঘে বলুন, হোয়াইট হাউসে বলুন, স্টেট ডিপার্টমেন্টে বলুন, অনেকগুলো আপনারা পাবলিক দেখেছেন। আমাদের দুইটা কাজ আছে, আরেকটা হচ্ছে প্রাইভেট। আমরা একটা এই প্রথম বাংলাদেশের একটা বাংলাদেশি ওরিয়েন্টেড, যদিও বাংলাদেশি না, আমরা একটা রিসার্চ উইং গঠন করেছি ওয়াশিংটনে। আমরা ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র সরকারের ফান্ডিংও আমরা পেয়েছি। সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, যেটি লিড করছেন অ্যাম্বাসেডর বিল মাইলাম, তিনি আমাদের প্রেসিডেন্ট। আমাদের বোর্ড আছে, জন ডেনলুইচ আছেন, ছোট্ট একটা বোর্ড আছে। তো আমরা সেখানে আমরা রিসার্চ করেছি, আমরা অনেকগুলো সিনারিও প্ল্যানিং সেশন করেছি জয়েন্টলি উইলসন সেন্টারের সাথে, উজ্জ্বল উইলসন সেন্টার, এবং বাংলাদেশ থেকে আমরা এক্সপার্ট এনেছি। বছর জুড়ে আমরা এটা করেছি বাংলাদেশের গণতন্ত্র ফেরত পাবার জন্য। মানে এটা ওপেন, কিন্তু এটা কোনো গোপন কিছু না। আওয়ামী লীগ যেরকম করে গোপন ষড়যন্ত্র, সেরকম না। যে গণতন্ত্রের প্রত্যাবর্তন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং মানবাধিকার প্রতিষ্ঠিত করা। আজকেও যদি এই প্রশ্ন ওঠে
মানবাধিকারের প্রশ্ন, একই একই সুরে আমাদের কথা থাকবে, কিন্তু এটাও আমি প্রতিশ্রুতি দিতে পারি যে মানবাধিকার যদি আজকেও ভুলন্টিত হয়, আজকেও যদি খুনের ঘটনা ঘটে, আমাদের অবস্থান কিন্তু বিন্দুমাত্র বদলাবে না, সেটা অন্তত বর্তমান বাস্তবতায় অনেক বিষয় আলোচনায় আসছে যে বর্তমান বাস্তবতায় এই যে জামাতে ইসলামের আমিরও বলেছেন যে সরকারের পতন হয়েছে, এক জালিমের পতন হয়েছে, আরেক জালিমের উত্থান কেউ চায় না, এবং ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রায় ৮০% দখলদারিত্বের যে রাজনীতি, সেই দখলদারিত্বের রাজনীতি চলে গিয়েছে বিএনপির অনুগত যারা আছেন বা সহযোগী যারা আছেন বা সমর্থক যারা আছেন তাদের হাতে। এখন আপনি এই যে চমৎকার একটি সংগঠনের কথা বললেন, এখন বাংলাদেশে যদি নির্বাচন হয়, ন্যাচারাল কনসিকুয়েন্সেস বলছে যে বাংলাদেশে হয়তো এবার বিএনপি যদি নির্বাচনে যায় এবং সেখানে যদি ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হয়, ন্যাচারাল কনসিকুয়েন্সেস হচ্ছে, অনেকে আলোচনা করছেন যে বিএনপি হয়তো আসবে। এখন বিএনপি যদি এই আগের 2008 থেকে 2009 থেকে 2024 সালের ইতিহাসে বিএনপিও যদি ফিরে যায়, তখনই আপনার যে সংগঠনটি রাইট টু ফ্রিডম, এই সংগঠনের ভূমিকা কি একই থাকবে, নাকি তখন আপনি বিএনপি হয়ে যাবেন? না, সেটা তো আপনি প্রশ্ন করার আগেই আমি কথাটা উত্তর দিয়েছি যে আমাদের অবস্থানটা একই থাকবে, এবং এটা একটা কিন্তু এই যে যদি বিএনপি আসে, যদি পুনরাবৃত্তি ঘটে, অনেকগুলো ইফস এন্ড বাটস অফকোর্স অনেকে এটা তোলেন, এবং আমি দেখেছি আর কি। মনে হচ্ছে যেমন বিএনপির ক্ষেত্রে যখন বলা হয়, এই যে আপনি আজকে জামাতের আমিরের বক্তব্য কোট করলেন, আমি খুব জামাতে ইসলামের আমির বলে 2-3 বার বলেছেন। এই যে বাংলাদেশের এই যে চ্যানেল এস, এরা কি জামাত শব্দটা নিতে পেরেছে? চ্যানেল এস নিয়েছে, বাংলাদেশের কথা আমি বলতে পারি না, বাট চ্যানেল এস। এই যে বাংলাদেশের মিডিয়াগুলো, এবং আমরা দেখেছি ইভেন লন্ডনেও দেখেছি শেখ হাসিনা এবং তার বাহিনীদেরকে নিয়ে কিভাবে তারা মেতে উঠেছে, লন্ডন প্রেস ক্লাব থেকে শুরু করে কি টাকা দিচ্ছে, কি সব করছে, ফেসিজমকে দেশে বিদেশে। কিন্তু লন্ডন প্রেস ক্লাবে আমি একটু আপনাকে কারেক্ট করি, আমি লন্ডন প্রেস ক্লাবের একজন সদস্য, বাট লন্ডন প্রেস ক্লাবকে টাকা দিয়েছে শেখ হাসিনা সরকার, এই তথ্য আমার কাছে নেই। না, শেখ হাসিনা সরকারকে তারা কি একটা চেক দিয়েছে আমি দেখেছি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, এই তথ্যটিও আমার কাছে নেই। লন্ডন বাংলা প্রেস ক্লাব শেখ হাসিনা সরকারকে কোনো টাকা দিয়েছে বা ডোনেশন দিয়েছে, এই তথ্যটি আমার কাছে নেই। বাট আপনি এই ধরনের অভিযোগ, আমি বলি আপনাকে, এই ধরনের অভিযোগের এটি তো একটি তথ্য দিয়েছেন, এই ধরনের প্রচুর অভিযোগ আছে, সেটিও সত্য। আমি বলি লেট মি সে, লন্ডন বাংলা প্রেস আমি ফেসবুকে দেখেছি আর কি, আপনারা পরবর্তীতে হয়তো আমি খুঁজে বলতে পারবো যে লন্ডন বাংলা প্রেস ক্লাব না সাংবাদিকরা, তারা আমি আপনাদের চ্যানেলে সেরি মাহমুদুজ্জামানের ভাই নাকি বড় একটা চেক, একটা চেকের তারা কি ডোনেট করছে নাকি বাংলাদেশের বন্যা বা কোনো কিছুতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বা এই জাতীয় কিছুতে, আমি যদি ভুল না করি। এটি লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে না, লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে না। যাই হোক, আমি প্রোগ্রামটা ওইখানে হয়েছে হয়তো বা, বলুন। হ্যাঁ, লন্ডন বাংলা প্রেস ক্লাব চ্যানেলসের একটি ফ্লাড আপিলে লন্ডন বাংলা প্রেস ক্লাব চ্যানেলসের একটি ফ্লাড আপিলে লন্ডন বাংলা প্রেস ক্লাব ডোনেট করেছিল সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। এটি বাংলাদেশ সরকারের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। আচ্ছা, সেটা না হলে ভালো। জি। তো যেটা আমি বলছিলাম আর কি, যে অনেক কারণ যারা ক্ষমতায় থাকে, আমি সেটা বলার জন্য বলছি, সবসময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কেউ ইচ্ছায় করে, কেউ অনিচ্ছায় করে, কেউ কোনো অব্লিগেশনের কারণে করে, তাদেরকে করতে হয় যে তারা খামাখাই তাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, অথবা তার পক্ষ অবলম্বন করা, অথবা যে অন্যায়টি করছে সেটাকে এড়িয়ে চলা, ইগনোর করা। এটি কিন্তু বাংলাদেশে দেশে বিদেশে এটা হয়েছে বলেই শেখ হাসিনা একটা দানবে পরিণত হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটির কথাও আমি বলতে পারি, বাংলাদেশের সিভিল সোসাইটি এ ব্যাপারে কোনো যে ভূমিকাটা রাখার কথা সেটা তারা রাখেনি। এখন অনেকেই নানা দাবি দেওয়া খুব গণতন্ত্রের চর্চা করছেন, কিন্তু এই গণতন্ত্রের চর্চাটা আমরা দেখিনি 5ই আগস্টের আগ পর্যন্ত। শেষ দিনেও কিন্তু এই সিভিল সোসাইটির লোকেরা গিয়া শেখ হাসিনাকে, এই তথাকথিত সাংবাদিকরা, তারা তার ক্ষমতাকে তারা সাপোর্ট করেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন। তো যাই হোক, আপনি যেটা বললেন যে বিএনপির যে বিএনপি যদি আসে, এবং এই যে ইতিমধ্যে 80% দখল নাকি বিএনপি করে ফেলেছে, এটি জামাতে ইসলামের আমির বলেছেন। হ্যাঁ, তো জামাতে ইসলামের আমির, জামাতের বক্তব্য জামাতের আমির বলতে পারবেন, বিএনপির বক্তব্য বিএনপির নেতারা বলতে পারবেন। আমি অ্যানালিসিস করতে পারবো উভয়ের। আপনি অবশ্যই জি। তো আমার অ্যানালিসিসে যেটা হলো যে বিএনপির এরকম ভাবা উচিত নয় যে বিএনপি কিন্তু দীর্ঘ সময় ধরে তারা গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করছে, তাদের অনেক ত্যাগ আছে। হয়তো তারা সর্বশেষ আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে তাদের রক্তে রঞ্জিত হয় এই ফলাফলটি এসছে, শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায়
বিএনপির অনেক স্যাক্রিফাইস আছে, তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন। আপনি যে গুলো দেখছেন, এই যে এটি অবশ্যই আমি সমালোচনা করি, নিন্দা করি, কিন্তু এটা একটা রিভেঞ্জের অংশ। যার গেছে সে জানে যে তার বেদনা কতটুকু, তো সে সেই ব্যথিত হয়ে, সে ক্ষুব্ধ হয়ে এই বিষয়গুলো করছে। কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এই প্রবণতাটা আছে, এরা তো আর ভিন গ্রহের মানুষ না, বাংলাদেশেরই মানুষ। এইগুলো আছে, সুযোগের আপনি সদ্ব্যবহার করা অনেকেই আছে। সে হয়তো দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়াই ছিল অথবা তাকে সমর্থন করেছে, কিন্তু যখন দেখা গেছে না একটা সুযোগ পেয়েছে, তখন সে সুযোগের সদ্ব্যবহার করতে গিয়েছে এবং সে সুফলটা নিতে চেষ্টা করেছে, এটিও হয়েছে। আর এটা হলো আওয়ামী লীগ। এই যে এত আওয়ামী লীগ ছিল, এরা গেল কোথায় সেটাও আপনার বিবেচনায় রাখতে হবে। আমরা ইদানিং খুঁজে পাচ্ছি না, আমাদের অনুষ্ঠান করতে গেলে এখন আমরা আওয়ামী লীগ পাই না। আমি এই বিষয়ে আমি আপনার সাথে একমত। ঠিক আছে, আমাকে একদিন ডাকবেন, আওয়ামী লীগের হয়ে বলবো। আপনি লন্ডনে আসার পরে আপনাকে আওয়ামী লীগের একজন অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানাবো আপনাকে। তো এই যে আওয়ামী লীগগুলো মিশে গিয়ে তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং বিএনপির ঘাড়ে দোষ চাপার জন্য এটা হতে পারে এবং হচ্ছেও। আপনি দেখেন না যেভাবে হিন্দুদের আক্রান্তর কথা যেভাবে ইন্ডিয়াতে ছাপা হলো, আপনি এএফপির ফ্যাক্ট চেক দেখেন, আপনি বিবিসি বাংলার ফ্যাক্ট চেকিং দেখেন, আপনি ইভেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু ফ্যাক্ট চেক করে বলছে যে এটা কোনোভাবেই হিন্দুদের উপর আক্রমণ নয়, আওয়ামী লীগের উপর আক্রমণ। হ্যাঁ, এটা হয় বাংলাদেশে একটা ট্রানজিশন যখনই হয়। আপনি যে শ্রীলঙ্কার কথা দেখুন না, যখন সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন, তারাও কিন্তু এই একই কথা বলেছেন যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের উপর যে হামলা হচ্ছে সেই হামলাগুলি হিন্দুদের উপর হামলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সময় সংক্ষিপ্ত, উচিত বড় দল হিসেবে তাদের অবশ্যই এই ব্যাপারটা এটাকে আমলে নেয়া এবং এইগুলোকে প্রটেক্ট করা, এবং যারা এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। অবশ্যই আমি একই প্রশ্ন জনাব মাজহারুল ইসলামকে বলে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে কি পালাবদল শুরু হয়ে গিয়েছে কিনা? এতদিন ছাত্রলীগ ছিল, এখন কি ছাত্রদল কিংবা তাদের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ে আবার আসা শুরু করেছেন কিনা, দখল শুরু হয়েছে কিনা? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে হল থেকেও বের করে দেওয়া হচ্ছে। এইটা একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন আপনি। সব জায়গার মতো মানে বিশ্ববিদ্যালয় তো আর একেবারে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, সমাজেরই একটা অংশ, এবং বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটে। কিন্তু যেটা হয়েছিল যে ধরেন গত অনেকগুলি বছর ধরে তো ছাত্র দলের কোনো অস্তিত্বই ছিল না এখানে বিশ্ববিদ্যালয়ে, এবং তাদের কোনো অ্যাক্টিভিটিও ছিল না ইত্যাদি, মানে সে অর্থে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ভিতরে। তো এখন যেটা হয়েছে যে অফকোর্স তারা তো অনেকদিন, তাদেরও অ্যাজ ইউ সেড যে অনেক লম্বা স্ট্রাগল তাদেরও আছে, এবং তারা এখন একটা আসবে ফিরে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু সেই আশাটা যেন ওই রকম করে না হয়, তাহলে তো একই জিনিসের প্রত্যাবর্তন হয়তো দেখতে হবে। কিন্তু সেটা আমরা অ্যাজ অফ নাও খুব একটা সেরকম দেখছি না। আমরা সেরকম একেবারে বিরাট ভাবে বিএনপির বা ছাত্র দলের প্রত্যাবর্তন বিশ্ববিদ্যালয়গুলিতে সেভাবে দেখছি না, কারণ আমাদের যে নির্যাতন বিরোধী ছাত্র গোষ্ঠী, যে বৈষম্য বিরোধী ছাত্র গোষ্ঠী, তারা সক্রিয় আছে, এবং আমি মনে করি না যে তবে দু একটা বিশ্ববিদ্যালয়ে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেখানে একটা ছাত্র দলের লোকরা এসছে বাইরে থেকে কিছু সহযোগিতা নিয়ে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলি শেষ পর্যন্ত খুব একটা ধোপে টিকেনি। কারণ আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা সাইনার্জি, তাদের যে একটা শক্তি, সেটা এখনো বহমান আছে। সুতরাং আমি মনে করি না যে সেটা একরকম ছাত্রলীগের প্রত্যাবর্তন হিসাবে আবার একই ফর্মুলা অনুযায়ী ছাত্র দলরাও একইভাবে সব বিশ্ববিদ্যালয় দখল করে ফেলবে, সেরকম আমি মনে করি না। জনাব মাজহারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনিউরিটি সাস্টের একজন অধ্যাপক আপনি, একই সাথে জনাব মুশফিকুল ফজল আনসারি, এক্সিকিউটিভ এডিটর সাউথ এশিয়া পার্সপেক্টিভ, মিস্টার জয়ন্ত ঘোষালও আমাদের সাথে ছিলেন, সিনিয়র জার্নালিস্ট ভারত থেকে, এবং জুলকানান শাহের খান, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। চারজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দেখা হবে আগামী অনুষ্ঠান, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।